নির্মূলের রাজনীতি হাসিনা যখন শুরু করলো, এটা একটা সম্মতি সমাজের মধ্যে উৎপাদন করে নিয়ে তারপরে কিন্তু শুরু করছিল, এবং সেই সম্মতি উৎপাদন করার ক্ষেত্রে যেটা সহযোগিতা করছিল, যে লজিকটা, যে যুক্তিটা, সেটা হলো যে ওরা তো রেডিক্যাল, ওরা তো উগ্রপন্থী, এই জন্য ওদের নির্মূল করা যায়। ফলে গুপ্ত রাজনীতি বলতে কারা করে গুপ্ত রাজনীতি? এখন কি বাংলাদেশে গুপ্ত রাজনীতি নাই? আছে। কারা করে? হিজবুত তাহরির, আমরা জানি। গুপ্ত রাজনীতি কারা করে? মাওয়িস্ট, রেডিক্যাল, বামপন্থী যারা, আর্মস স্ট্রাগল, বিপ্লব, শ্রেণী শত্রু খতমের রাজনীতি যারা, যদি এটা এখন কমে আসছে, একসময় প্রবল ছিল। এই ধরনের রেডিক্যাল রাজনীতি যারা করে তারাই গুপ্ত রাজনীতি করে, এবং গুপ্ত রাজনীতি যারা করে তারা, এই সদস্যরা এক ধরনের মোরাল ইলুশনে ভোগে, একটা নৈতিক আপরাইজিং মনে করে। তারা কি, এই যে বিদ্যমান পুঁজিবাদী ব্যবস্থাপনা, এই যে বিদ্যমান গণতান্ত্রিক ব্যবস্থাপনা, এগুলোর মধ্যে দিয়ে কোনো মুক্তি নাই। মুক্তি হলো সে যে গুপ্ত চিন্তাটা ধারণ করে সেটার মধ্যে দিয়ে। ফলে সে একটা কল্পিত মোরাল হাইটে ভোগে, এবং এইটা, এই যে বিদ্যমান প্রকাশ্য, যেটা দৃশ্যমান জগৎ, এই জগৎকে সে অনুপযুক্ত মনে করে মানুষ, রাজনীতি, সভ্যতা এ পরিবর্তনের জন্য। যে কারণে সে তার গুপ্ত অ্যাক্টিভিটিগুলোকে চালানোর ক্ষেত্রে নিজেকে সে কনভিন্স করে, এবং করার মধ্যে দিয়ে সে ডে টু ডে আরও রেডিক্যাল হয়ে ওঠে। ফলে এখন একটা দল, তারা যদি সংসদীয় রাজনীতি বিশ্বাস করে, তারা যদি সংসদেও থাকে, আবার এট দ্য সেম টাইম তারা যদি মনে করে গুপ্তরা থাকবে, এটা গর্বের বৈধর, হ্যাঁ, এটা কোনোভাবেই হইতে পারে না, এটা কন্ট্রাডিক্টরি। ফলে গুপ্ত রাজনীতির প্রতি তাদের যে অবসেশন, ফ্যাসিনেশন, এটা হলো তাদের রাজনৈতিক কন্ট্রাডিকশনের বাই প্রোডাক্ট। তারা আসলে রেডিক্যাল লাইনে যাবে না গণতান্ত্রিক রাজনীতি করবে, এই ব্যাপারে তারা ফয়সালা করতে পারে নাই দেখে তারা সংসদেও চায়, আবার গুপ্ততাও গর্ব ফিল করে, যেটা আপনি বললেন। এখন কি গুপ্ত রাজনীতি তারা করে? গুপ্ত রাজনীতি না করলে তারা এটাকে নানাভাবে ব্র্যান্ডিং করার চেষ্টা করছে কেন? বরং তারা বিএনপি একটা এটাকে বলা হয় যে ইনক্লুসিভ পলিটিক্যাল পার্টি, এখানে সমস্ত মতাদর্শের লোক আছে, এটা তো গুপ্ত থাকার কোনো সুযোগই নেই, দরকারই নেই। বিএনপিকে তারা গুপ্ত বলতেছে, এবং ফ্যাসিবাদের আমলে আমরা অনেকেই নিজেদের হাইট করে রাখছি, সেটা হলো নিজেকে বাঁচানোর জন্য। কিন্তু তাই বললে আমরা তো আমাদের রাজনৈতিক পরিচয় লুকাই আওয়ামী লীগের মধ্যে ঢুকি নেই, স্লোগান দেইনি। ফলে একটা হলো আপনি নিজেকে আড়াল করলেন, হাইট করলেন, আরেকটা হলো আপনি নিজের রাজনৈতিক পরিচয় আড়াল করে, যে ধরেন শিবির করে, কিন্তু সে ছাত্রলীগের মিছিলে গিয়ে স্লোগান দিচ্ছে, একটা শিবির ধর, দৈরা দৈরা জবাই কর। এর মধ্যে দিয়ে সে তো নিজের আত্মহত্যা করে ফেলতেছে, নিজেকে নিজে হত্যা করতেছে। ফলে এই যে মোরাল, আরেকটা জিনিস বলি এখানে, বিখ্যাত লেখক আশিস নন্দী একটা কথা বলতো যে আত্মশক্তি হারানোর ফলে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম কম কার্যকরী। এই যে তাসনোবা বলল যে দেখেন, সামটাইম ডুইং নাথিং ইজ পলিটিক্যাল। আপনি রাজনীতি করতেন না, আপনি গ্রামে যে চাষবাস করতেন বা অন্য কাজ করতেন, আপনার কেন আওয়ামী লীগের মধ্যে ঢুকে থাকে? আপনি যদি একদিনও গণরুমে আওয়ামী লীগের কার্যক্রম ইস্টাবলিশ করতে সহযোগিতা করে থাকেন, একদিনও যদি ছাত্রলীগের মিছিলে গিয়ে থাকেন, সেটা তো আওয়ামী লীগকে একটা কনফিডেন্স যোগাইছে। ফলে এই ফ্যাসিবাদী পুরা প্রক্রিয়া 18 বছর যে চলতে পারলো, সেইটার জন্য এই গুপ্ত রাজনীতির দায় নিতে হবে। কারণ আপনি না করতেন, আপনি অসহযোগিতা করতেন, আপনি নীরব থাকতেন, আপনার তো দরকার নেই কৌশলের মতো করে এটা করা। আরেকটা হলো কৌশল এবং নীতি, এই দুইটার মধ্যে যারা ব্যালেন্স করতে পারে না, মানুষের ট্রাস্ট তারা অর্জন করতে পারে না। দেখেন, ফ্যাসিবাদী আমলের এই যে বাস্তবতা, সেই বাস্তবতার মধ্যে সবাই গুপ্ত ছিল এটা বলা যাবে না। প্রচুর মানুষ নির্যাতনের শিকার হয়েছে, প্রকাশ্যে আন্দোলন, আমরা প্রকাশ্যে প্রতিবাদ করেছি, হ্যাঁ, সেটা ক্ষুদ্র হোক, সেটা রেডিক্যাল না হোক, হ্যাঁ, সেটা একটা গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক পদ্ধতি হোক, কিন্তু আমরা প্রকাশ্যে করেছি। প্রকাশ্যে করার মধ্য দিয়ে কি হয়েছে, জনগণ আওয়ামী ফ্যাসিবাদের ব্যাপারে, আওয়ামী লীগ যে ফ্যাসিবাদের ন্যারেটিভ, এই ন্যারেটিভটাকে পুরাটাই অবিশ্বাস করে নিজেরাই একটা গণ অভ্যুত্থানের দিকে গেছে। এটা যদি গুপ্তভাবে থাকতো তাহলে কোনোদিনও যেত না। ফলে গুপ্ত রাজনীতি গণ অভ্যুত্থান সফল করে নেই। গুপ্ত রাজনীতি শুধুমাত্র ক্যাডার ভিত্তিক, শুধুমাত্র সশস্ত্র সংগ্রাম সফল করতে পারে। কারণ এই গণ অভ্যুত্থান মানুষ তো গুপ্তভাবে নেমে আসে নাই, প্রকাশ্যে মানুষ নেমে আসছে, শ্রেণী পেশা নির্বিশেষে, হকার থেকে শুরু করে গৃহবধূ। হ্যাঁ, এই জন্য গুপ্ত রাজনীতির কোনো ক্রেডিট বাংলাদেশের এটা ফেল করছিল সিরাজ শিকদারের আমল থেকে, মাওবাদী নকশালপন্থীরা ফেল করছিল, এবং যারা ধর্মীয় কারণে গুপ্তবাদী রাজনীতি করছে, রেডিক্যাল রাজনীতি করছে, সেটাও ফেল করছে আমরা দেখছি। এবং আজকে তারা যদি মনে করে সফল হবে, তারা বোকার স্বর্গে আছে। তাদেরকে অবশ্যই প্রকাশ্যে গণতান্ত্রিক ধারায় আসতে হবে, এবং এই ধরনের রেডিক্যাল চিন্তাভাবনা বাদ দিতে হবে। কারণ তারা তো নিজেরা দাবি করে তারা মেইন স্ট্রিম বাংলাদেশপন্থী দল, গণতান্ত্রিক দল, সংসদে আছে। ফলে গুপ্ত রাজনীতির ব্যাপারে এখানে তাসনোবা যেটা বললো, তাদের পূর্ববর্তী লিস্ট যেটা, সেটা তারা প্রকাশ করবে, প্রকাশ করে বলবে যে এটা টেকনিক্যাল কারণে ছিল, ভুল হয়েছে, ওকে, অসুবিধা নেই, আমরা এখন থেকে প্রকাশ্যে, অবশ্যই 5 তারিখের পরে সবাই সবার পরিচয়ে গর্ব ভরে রাজনীতি করবে, বিরোধিতা থাকবে, আমরা প্রচণ্ড দ্বিমত করব, কিন্তু কেউ কারো ইলিমিনেশনের পলিটিক্স করবো না। এবং এই যে নির্মূলের রাজনীতি, এটা তখনই করা সম্ভব হবে, নিশ্চিত করা সম্ভব হবে, যখন আমরা প্রকাশ্য রাজনীতিটা, কালচারটাকে রপ্ত করতে পারব। নির্মূলের রাজনীতির কথা বলছি, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, যে আজকে একটা
প্রেস কনফারেন্সে বিএনপির মহাসচিব তিনি বলেছেন যে জামাতকে রাজনৈতিকভাবে পুরোপুরি নির্মূল করতে হবে এবং এই এটা রাজনৈতিক মোকাবেলা, সেটা হলো যে এই যে রেডিক্যালিটি। আপনি যদি এই ধরনের একটা উগ্র, যেমন ধরেন আমরা যখন জামাতের সমালোচনা করি কোনো কিছুর, জামাতের সমালোচনা করলে সে প্রথম রেসপন্স কি করে? গালি দিয়া। প্রথম রেসপন্স করে কি? চরিত্র হনন করে। ফলে একটা দল রাজনৈতিকভাবে গণতান্ত্রিক কিনা এটা আপনি বুঝবেন, অনেকগুলো ইন্ডিকেটর আছে। তার 1 নাম্বার ইন্ডিকেটর, একটা অন্যতম ইন্ডিকেটর হইলো এরকম যে যখন আপনি তার সমালোচনা করেন সে কিভাবে রেসপন্স করে, আর্ট অফ আর্গুমেন্টটা সে রপ্ত করছে কিনা, সে সমালোচনার মধ্য দিয়া সেই ব্যক্তি মানে তার বিরুদ্ধ মতের ব্যক্তির পার্সোনাল সম্মান সে রক্ষা করে কিনা। দেখবেন সে কোনো অনারকুট রাখে না। তারেক রহমান থেকে শুরু করে আমি আপনি সবাইকে সে হরে ধরে, ভুয়া ফটোকার্ড থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার এই যে একটা টক্সিক এনভায়রনমেন্ট তারা তৈরি করছে, সেখানে নারীরা সবচেয়ে বড় ভিকটিম। আজকে নারীরা অনেকেই জুলাই গণঅভ্যুত্থানের এই যে আপনার এক ঝাঁক সাহসী নারী আমরা দেখছিলাম, আজকে শুধুমাত্র সাইবার বুলিং এর কারণে, সোশ্যাল এটা ডিজিটাল মবের ভয়ে